মামা, আপনি কি কলকাতা থেকে আসছেন? না বাবা, আমি আমি রিটায়ার করেছি। আজ বছর 5 হবে। এই গায়ের বাড়িতেই আছি। ছেলেরা কেউ আসতে চায়নি গো। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভণ্ডুল মামার বাড়ি। এর আগেও আমাদের চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্পই আপনারা শুনেছেন। তার মধ্যে বামা, তিরণের বালা, মায়া, মেডেল, তারানাথ তান্ত্রিকের গল্প, বিরজা হোম ও তার বাধা, মধুসুন্দরী দেবীর আবির্ভাব, ছায়া ছবি, বাঘের মন্তর ও পেয়ালা, সুন্দরবনের 7 বৎসর, মিশমিদের কবচ, নক্ষত্র পতন, পথিকের বন্ধু, সিজে ডুমুর দ, পুঁই মাচা, দেবযান, মৌরি ফুল, আদর্শ হিন্দু হোটেল, মুক্তি, মাস্টার মশাই, হাসি, বামাচরণের গুপ্তধন প্রাপ্তি ও পথিকের বন্ধু অন্যতম। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কেরও স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভণ্ডুল মামার বাড়ি। পাড়াগাঁয়ের মাইনর স্কুল। মাঝে মাঝে ভিজিট করতে আসি, আর কোথাও থাকবার জায়গা নেই। হেডমাস্টার অবিনাশবাবুর ওখানেই উঠতে হয়। অবিনাশবাবুকে লাগেও ভালো। বছর 42 বয়স, একহারা চেহারা, বেশ ভাবুক লোক। বেশি গোলমাল ঝঞ্ঝাট খুব একটা পছন্দ করেন না। কাজেই জীবনের পথে বাধা ঠেলে অগ্রসর হতে না পেরে দেবলহাটি মাইনর স্কুলের প্রধান শিক্ষক রূপে তিনি 15টি বছর কাটিয়ে দিলেন, এবং বাকি 15টি বছর যে এখানেই কাটাবেন তার সম্ভাবনা 16 আনার ওপর 17 আনা। কার্তিক মাসের শেষে হেমন্ত সন্ধ্যা। স্কুলের বারান্দাতে ক্লাসরুমের 2খানা চেয়ার টেনে নিয়ে আমরা গল্প করছিলাম। সেখানেই একটা ছোট মাঠ, একপাশে একটা বড় তুঁত গাছ, একপাশে একটা মজা পুকুর। সামনের কাঁচা রাস্তাটা গ্রামের বাজারের দিকে গিয়েছে। স্থানটা নির্জন। চায়ের কোনো ব্যবস্থা এখানে সম্ভব নয়, তা জানি। একটা গরিব ছাত্র হেডমাস্টারের বাসায় থেকে পড়ে আর তার হাট বাজার করে। সে এসে 2টো রেকাবিতে ঘি মাখানো রুটি, একটু আলু চচ্চড়ি আর একটু গুড় রেখে গেল। আমি বললাম, অবিনাশবাবু, বেশ ভালোই ঠান্ডা পড়েছে, বলুন, একটু গরম গরম মুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সার্টেনলি। ও রে ও কানাই, শোন শোন, এই যা দেখি একবার এই গঙ্গা বইয়ের বাড়ি, আমার নাম করে বল গিয়ে 2টো গরম মুড়ি ভেজে দেয়। যা যা যা, এক্ষুনি যা যা, আর সঙ্গে একটু চপটা আনবি। তারপর গল্পগুজবে আধ ঘন্টা কেটে গেল। অবিনাশবাবু কথা বলতে বলতে কেমন অন্যমনস্কভাবে মাঝে মাঝে বাঁধারের মজা পুকুরটার দিকে চাইছিলেন। হঠাৎ বললেন, মুড়ি আসুক, ততক্ষণ একটা গল্প বলি। শুনুন ইন্সপেক্টর বাবু, এইরকমই শীতের সন্ধ্যাতেই কথাটা মনে পড়ে। আপনাকে পেয়ে মনে এত আনন্দ হয়
এখানকার লোকজন দেখেছেন তো, সব দোকানদার, লেখাপড়ার কোনো বালাই নেই। ছেলে পিলেকে লেখাপড়া শেখাই এই জন্যে যে কোনো রকমে ধারা পাতার ওই শুভঙ্করীটা শেষ করতে পারলি দাড়ি ধরাবে। কারোর সঙ্গে কথা বলে সুখ পাইনি। ঝাল মশলা তরের কথা কাহা তকার আলোচনা করি বলুন? খদ্দর ঘরের ছেলে, পেটের দায়ে এই পাণ্ডব বর্জিত দেশে এসে পড়েছি, কিন্তু মনটা তো কলেজে 2-4 ক্লাস চোখে দেখেছিলাম, তো পড়াশোনা না হয় নাই করেছি। দেখলাম অবিনাশবাবু কলেজের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেননি। বেচারা মানুষটির জীবনে কোনো জাঁকজমক নেই, আত্মপ্রতিষ্ঠার দুরাশা নেই, সাহসও বোধ করিনি। তার যা কিছু অভিজ্ঞতা, যা কিছু কর্মনৈপুণ্য, সবই এই অনাড়ম্বর সরল জীবনধারাকে আশ্রয় করে কলেজের দিনগুলোতেই শহরের মুখ দেখেছিলেন। আড়ম্বর বা বিলাসিতা কলেজের কটা বছরই তার আরম্ভ ও শেষ। সেই দিনগুলোর রঙিন স্মৃতি যতদিন যাবে বিচিত্র মোহময় হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। অবিনাশবাবু তামাক ধরিয়ে আমার হাতে দিয়ে আবার বলতে শুরু করলেন। হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি ছিল, বুঝলেন কিনা? আমি জিজ্ঞাসা করলাম, ছিল কেন বলছেন? এখন নেই? না, এখন যে নেই তা ধরে নিতে পারেন। কেন যে নেই তার সঙ্গে এই গল্পের একটা সম্বন্ধ আছে, গল্পটা শুনলেই বুঝবেন। হুগলি জেলার এক গ্রামে আমার মামার বাড়ি ছিল। ছেলেবেলায় যখন প্রথম মায়ের সঙ্গে সেখানে যাই, তখন আমার বয়স হচ্ছে ওই 5 বছর। আমাদের মামার বাড়ির পাড়ায় 8-9 ঘর ওই বিরামভনের বাস, ঘেঁষাঘেঁষি বসতি। এক চালে আগুন লাগলে পাড়া শুদ্ধ পুড়ে যায়, এমন অবস্থা। কোঠা বাড়ি ছিল কেবল আমার মামাদের, আর সব ওই খড়ের ছাউনি। ছোট বড় 8 চালা খড়, এ পাড়া থেকে ও পাড়া যাবার পথে একটা বড় আম কাঁঠালের বাগান, বন জঙ্গল, সজনে গাছ ও 2-1টা ডুবা, এইসব। এবার বন জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর গেলে তবে ওই ও পাড়ার প্রথম বাড়িটা পড়ে। আর সেই বন জঙ্গলের মধ্যে কাদের একটা কোঠা বাড়ি খানিকটা কাঁথা হচ্ছে। সেবার কিছুদিন থেকে চলে আসবার পর যখন আবার মামার বাড়ি গেলুম পরে, তখন বয়স ওই 8 বছর। গ্রামটা অনেক দিন পরে দেখতে বেরিয়ে তখন চোখে পড়লো এই পাড়া ও পাড়ার মধ্যে ওই বাঁদিকে ডোবার ধারে একটা জায়গা। একটু অবাক হয়ে গেলাম। ডোবার পাড়ে জঙ্গল অনেকটা কাটানো, কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু মনে হলো অনেক দিন গাঁথনির কাজ বন্ধ আছে। ভেতর গায়ে ও ঘরের মেঝেতে ছোট বড় ফাঁটশেওড়ার গাছ গজিয়েছে। চুনসুরকি মাকার ছোট খানাটাতে পর্যন্ত বনমূলোর চারা। মনে পড়লো সেই আগে যেবার এসছিল, সেবারে সেই বাড়িটা গাঁথা হচ্ছে দেখেছিল। এতদিন হয়ে গেল এখনো গাঁথা শেষ হয়নি, তো কারা বাড়ি তুলছে? ছুটে গিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলুম, কারা ওখানে বাড়ি করেছে দিদিমা? সেবার এসে দেখে গিয়েছি এখনো শেষ হয়নি। এত কথা তোর এখনো মনে আছে? ও তোর বন্ডুল মামা বাড়ি করছে, এখানে তো থাকি না, তুই দেখাশুনোর অভাবে গাঁথুনি এগুচ্ছে না। আমার ভারী কৌতূহল হলো, সাগ্রহে শুধুলুম। ভন্ডুল মামা কোথায় থাকে দিদিমা? ভন্ডুল মামা কে? বন্ডুল রেলে চাকরি করে, লালমনির হাটে না কোথায় একটা থাকে। আমাদের গাঁয়ে ছেলেবেলায় থাকতো, বাড়িঘর তো ছিল না। ও পাড়ার মুকুজ্জে বাড়ির ভাগ্নে চাকরি বাকরি করছে, ছেলেপুলে হয়েছে, একটা আস্তানা তো চাই। তাই টাকা পাঠিয়ে দেয়, মুকুজ্জেরা মিস্ত্রি লাগিয়ে গদ্য শুরু করে দিয়েছে। নিজে ছুটিতে এসে মাঝে মাঝে দেখাশুনো করে। তবে গাঁথা হচ্ছে না কেন দিদিমা?
মুখুজ্জেরা তো দেখলেই পারে। তা নয়, সব সময় তো টাকা পাঠাতে পারে না, যখন পাঠায় তখন মিস্ত্রি লাগানো হয়। কি জানি কেন সেই থেকেই ফন্ডুল মামা ও তার আধগাঁথা বাড়িটা আমার মনে একটা অদ্ভুত স্থান অধিকার করে রইল। রূপকথার রাজপুত্রের মতোই এই ফন্ডুল মামা হয়ে রইলেন যেন অবাস্তব, স্পর্শের অতীত, দর্শনের অতীত এক মানুষ রাজ্যের অধিবাসী। তার চাকরি স্থান লালমনির হাট, থাকেন তার ছেলে মেয়ে শুধু। তার টাকা পাঠাবার ক্ষমতা বা অক্ষমতাও যেন কোথায় আমার ব্যক্তিগত সহানুভূতির বিষয় হয়ে দাঁড়ালো। অথচ কেন এসব হলো তার কোনো ন্যায়সঙ্গত কারণ আজও ঠিক খুঁজে পাই না। কতবার দিদিমাদের ওই চিলেকোটার ছাদে শুয়ে দিদিমার মুখে রূপকথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে ভেবেছি, লালমনিহাট থেকে বন্ডুল মামা আবার কবে টাকা পাঠাবে বাড়ি গাঁথার জন্য, নাকি এবারে নিজেই আসবে। পুকুরজেরা বোধ হয় বন্ডুল মামার টাকা চুরি করে, তাই ওদের হাতে আর টাকা দেবে না। ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্পের ফাঁকে দিদিমাকে কখনো বা কখনো জিজ্ঞেস করি, দিদিমা লালমনিরহাট কোথায়? হ্যাঁ, লালমনিরহাট কেন? তাতে তোর হঠাৎ কি দরকার পড়লো বল দেখি? বলোই না দিদিমা, বলো না। তা কি জানি বাবু কোথায় লালমনিরহাট? নে নে ঘুমিয়ে আমায় রেহাই দে তো। রাত্রিরে এখন গিয়ে আমায় দুটো মোচা কাটতে হবে, ঠাকুর ঘরের বাসন বের করতে হবে, চিষ্টিরে কাজ পড়ে রয়েছে। তোমায় নিয়ে সারা রাত গল্প করলে তো চলবে না আমার। না না দিদিমা, গল্প বলো, যেও না, আমি খুব মন দিয়ে শুনবো। তুমি বলো, হ্যাঁ বলো না, একবার একটা বলো, বলো। আচ্ছা বেশ বেশ, তা শোন। এক ছিল আমার বায়না ফেলতে না পেরে দিদিমা আবার গল্প শুরু করতেন। আমিও অল্পক্ষণের জন্য একটু ঘুমিয়ে পড়তাম। তারপরে আবার মামা বাড়ি গেলাম বছর 2 পরে। এই 2 বছরের মধ্যে আমি কিন্তু ফন্ডুল মামার বাড়ির কথা ভুলে যাইনি। শীতের সন্ধ্যায় গোয়ালে সাঁচালের ওই ধোঁয়ায় আমাদের পুকুর পাড়টা একবারে ভরে যেত। বনের গাছপালাগুলো সব অস্পষ্ট, যেন মনে হতো সন্ধ্যায় কুয়াশা হয়েছে আজ। সেই দিকে চাইলেই আমার মনে পড়তো ফন্ডুল মামার সেই হাত তৈরি কোঠা বাড়িটার কথা। এমনি শ্যাওড়া বনে ঘেরা পুকুর পাড়ে এতদিনে কতটা কাতা হলো কে জানে। এতদিনে নিশ্চয়ই ফন্ডুল মামা মুকুজ্জে বাড়িতে টাকা পাঠিয়েছে, এইসবই ভাবছিলাম, এইসবই মনে পড়তো। মামার বাড়িতে রাতে এসে পৌঁছালাম। সকালে ওই পথে বেড়াতে গিয়ে দেখি, ও মা, এ কি, ফন্ডুল মামার বাড়িটা যেমনকার তেমনই পড়ে আছে। ওই 4-5 বছর আগে যতটা কাঁথা দেখে গিয়েছিলুম, কাঁতুনির কাজ তার বেশি এগোয়নি। বন জঙ্গলে একেবারে ভর্তি, ইটের গাঁথুনির ফাঁকে ওই বট অসত্যের বড় বড় চারা। মনে মনে ভাবলাম, হা হা, ফন্ডুল মামা বোধ হয় আর টাকা পাঠাতে পারেনি। তো ফন্ডুল মামার সম্বন্ধে সেবার অনেক কথা শুনলাম। ফন্ডুল মামা নাকি লালমনির হাটে আর নেই, শান্তাহারে বদলি হয়েছে। তার এখন 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটি আমারই বয়সী। ফন্ডুল মামার মা নাকি সম্প্রতি মারা গিয়েছে। বড় ছেলেটির পইতে হবে সামনের চৈত্র মাসে, আর সেই সময় ওরা দেশে আসতে পারে। কিন্তু সেবার চৈত্র মাসের আগেই দেশে ফিরলুম। ফন্ডুল মামার সঙ্গে আর যোগাযোগ হয়ে উঠল না। এর পরের কথা বছর 3 বাদের, দোলের সময়।
মামার বাড়ির দোলের মেলা খুব বিখ্যাত। নানা জায়গা থেকে দোকান পসারের আমদানি হয়। আমি মায়ের কাছে আবদার শুরু করলুম, এবার আমি একা রেলে চড়ে মেলা দেখতে যাব মামার বাড়ি। আমায় একা ছেড়ে দিতে বাবার তখন ভয়ানক আপত্তি। অবশেষে অনেক কান্নাকাটির পর তাকে রাজি করানো গেল। সারা পথ সে কি আনন্দ! একা টিকিট করে রেলে চড়ে মামার বাড়ি চলেছি। জীবনেই প্রথম আমি একা বাড়ির বাইরে এসেছি, আর সেই আনন্দেই সারা পথ আমি আত্মহারা রইলাম। কিন্তু এ সুখ সইল না। মামার বাড়ি স্টেশনে নেমেই কিরকম হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের কাঁকড়ের ওপর পড়ে গিয়ে আমার হাঁটু একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেল। অতি কষ্টে মামার বাড়ি পৌঁছে বিছানা নিলুম। পরদিন সকালে উঠতে গিয়ে দেখি আর উঠতে পারিনি। দুই হাঁটুই বেজায় টাটিয়েছে, সঙ্গে সঙ্গে জ্বর। কোথা দিয়ে দোল কেটে গেল টেরও পেলুম না। দিদিমাকে অনুরোধ করলুম বাড়িতে যেন তারা এ ব্যাপারে চিঠি না লেখেন, নয়তো আর কোনোদিন আমায় একা ছাড়বে না। এদিকে সেরে উঠে বেড়াতে বেরিয়ে একদিন দেখি বন্ডুর মামার বাড়িটা অনেক দূর গাঁথা হয়ে গেছে। কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে, কিন্তু কড়ি এখনো বসানো হয়নি। হঠাৎ এত খুশি হয়ে উঠলাম যে আছাড় খেয়ে হাঁটু কাটার কথাটা টের পেলে বাবা কি বলবেন, তখনকার মতো সে দুশ্চিন্তা মন থেকে মুছে গেল। উৎসাহে ও কৌতূহলে এক দৌড়ে সেই বন্ডুল মামার বাড়িতে গিয়ে হাজির। কাতুনি অনেকদিন বন্ধ আছে মনে হলো। গত বর্ষার পরে বোধহয় আর মিস্ত্রি আসেনি। খড়ের মেঝেতে খুব জঙ্গল গজিয়েছে। কাতুনির ফাঁকে ফাঁকে ওই আমরুল শাকের গাছ। বাড়ির উঠোনে বড় একটা সজনে গাছ। প্রথম ফাল্গুনে ফুলের খই ফুটেছে। ঘুরে ঘুরে দেখলাম বন্ডুল মামার বাড়িতে 3টে ঘর, একটা ছোট দালান, মাঝে একটা সিঁড়ির ঘর, আর 8-10 ধাপ সিঁড়ি তখন গাঁথা হয়ে গেছে। ওদিকের বড় ঘরটা বোধ হয় বন্ডুল মামার। মাঝের ঘরটাতে ছেলে মেয়েরা থাকবে। বন্ডুল মামার কি বাপ আছে কে জানে। তিনি বোধ হয় থাকবেন ওই সিঁড়ির এপাশের ঘরটাতে। রান্নাঘর কোথায় হবে? বোধ হয় উঠোনের এক পাশে ওই সজনে গাছটার তলায়। বন্ডুল মামার ছেলে মেয়ে নিয়ে যখন এসে বাস করবে, তখন এদের উঠোনে কি আর এমন জঙ্গল থাকবে? ছেলে মেয়েরা ছুটোছুটি দৌড়োদৌড়ি করে খেলবে। হয়তো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবে, পূর্ণিমায় কি সংক্রান্তিতে। পুকুর পাড়ের এই জঙ্গলি চেহারা তখন একেবারে বদলে যাবে। আমার মামার বাড়ির এই পাড়াতে তখন এক ঘর লোক বাড়বে। ও পাড়া থেকে খেলা করে ফেরবার পথে সন্ধে হয়ে গেলেও আর ভাবনা থাকবে না। ওদের বাড়িতে আলো জ্বলবে, ছেলে মেয়েরা কথা বলবে, তখন আর ভয় কিসে, দিব্যি চলে যাবে। এইভাবে আরো বছর 2 কেটে গেল। তখন আমি 3rd ক্লাসে পড়ি। মামার বাড়ি একাই গেলুম। একাই এখন সব জায়গায় যাই। বন্ডুল মামার বাড়ির ছাদ পেটানো হয়ে গিয়েছে। সিমেন্টের মেঝে, দালানের বাইরে রোয়াক হয়েছে। বড় অবাক হলাম, এইসব কবে হলো আমি দেখিনি তো। রোয়াকের ওপর কেমন টিনের ঢালু ছাদ, কেবল একটুখানি এখনো বাকি। দরজা জানলায় এখনো কপাট বসানো হয়নি। বাহ, বন্ডুল মামার বাড়ি তাহলে হয়েই গেল। বন্ডুল মামা নাকি আজকাল বড় সুদখোর হয়ে উঠেছেন। মাঝে মাঝে গায়ে আসেন, চড়া সুদে লোকজনকে টাকা ধার দেন, বাড়ি দেখাশোনা করেন, তারপর আবার চলে যান। মাস কতক পরে আবার এসে কাবুলিওয়ালার মতো চড়াও হয়ে তখন সুদ আদায় করেন। গায়ের লোক তার নাম রেখেছে রত্ন দত্ত।
তারপর এলো একটা সুদীর্ঘ ব্যবধান। ছেলেবেলার মতো মামার বাড়িতে আর তত যাইনি, গেলে ওই এক আধ দিন থাকি। সেই এক আধ দিনের মধ্যে পথে যেতে যেতে হয়তো দেখি জঙ্গলের মধ্যে ভন্ডুল মামার বাড়িটা তেমনি জনহীন হয়ে পড়ে আছে। বন জঙ্গল চারপাশে আরো যেন গভীরতর। কেউ যে কোনোদিন ও বাড়িতে পা দিয়েছে সেটাও মনে হয় না। একটা ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া চেহারা। শীতের সন্ধ্যায়, বর্ষার দিনে, চৈত্র বৈশাখের দুপুরে কতবার ও বাড়িটা দেখেছি, সেই একই মূর্তি। এমনি করে বছর কয়েক কেটে গেল। ক্রমে এন্ট্রান্স পাস দিয়ে কলকাতায় এসে কলেজে ঢুকলাম। সেবার সেকেন্ড ইয়ার শেষ, এফে দেব। কি একটা দরকারে মামার বাড়ি গিয়েছি, বোধ করি ওই মাঘ মাসের শেষ। দুপুরে পুবের ঘরে জানলার ধারে খাটে শুয়ে আছি, বোধহয় একটা লজিকের বই পড়ছি। এমন সময় একজন কালো শীর্ণকায় প্রৌঢ় লোক ঘরে ঢুকলেন। বড় মাইমা বললেন, এই নে তোর ভন্ডুল মামা, প্রণাম কর। আমার সেই ছেলেবেলাকার মনের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। বয়স হয়েছে, কলেজে পড়ি, নানা ধরনের লোকের সঙ্গে মিশেছি। সুরেন বারুজ্জে ও বিপিন পালের বক্তৃতা শুনেছি, স্বদেশী মিটিংয়ে ভলেন্টিয়ারি করেছি। জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে গেছে। কাজেই তখন মনের কোন গভীর তলদেশে যে ভন্ডুল মামা আর ওই ভন্ডুল মামার বাড়ি চাপা পড়ে গেছে, তার তখন আর কোনো ঠিক নেই। তাই কিছুটা অবজ্ঞা মিশ্রিত চোখে সামান্য একটু কৌতূহলের সঙ্গে চেয়ে দেখলুম মাত্র। ভন্ডুল মামার বয়স 50-এর ওপর হবে। টিকিতে একটা মাদুরি বাঁধা, গলায় কিসের মালা, কাঁচা পাকা এক মুখ দাড়ি। এই সেই ছেলেবেলাকার ভন্ডুল মামা। উদাসীন ভাবে প্রণামটা সেরে ফেললেন। ভন্ডুল মামা কিন্তু আমার সঙ্গে খুব আলাপ করলেন, একটু গায়ে পড়ি যেন। আমি কোন কলেজে পড়ি, কোন মেসে থাকি, কবে আমার পরীক্ষা ইত্যাদি নানা প্রশ্নে আমায় একেবারে অতিষ্ঠ করে তুললেন। আজকাল তিনি নাকি কলকাতায় চাকরি করেন, বাগবাজারে বাসা, আর তার বড় ছেলেও এবারে ম্যাট্রিক দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে, এসব খবরও দিলেন। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার এখানকার বাড়িতে ছেলে মেয়ে আনবেন না? তিনি বললেন, আনবো, শীঘ্রই আনবো বাবা। এখন একটু কাজ বাকি আছে, বুঝলে কিনা। একটা রান্নাঘর আর একটা কুয়ো, এ দুটো করতে পারলেই সবাইকে এনে ফেলবো। কলকাতায় বাস ভাড়া করে দুধের খরচ জোগাতেই তো সব যাকে বলে ইয়ে হয়ে যাচ্ছে আর কি। সেই জন্যই তো খেয়ে না খেয়ে দেশে বাড়িটা করলুম। তবে এই একটুখানি বাকি আছে, ওই চিলেকোটার ছাদটা তো এই বাড়ি ওই ভাবছি শ্রাবণ মাসের শেষ দিকটা করবো, বুঝলে কিনা। লোকটা বলে কি, এখনো বাকি? কেন হয়ে পর্যন্ত দেখে আসছি ভন্ডুল মামার বাড়ি উঠছে, সে যেন আরেকখানা তাজমহল তৈরি হচ্ছে। বেঁচে থেকে দেখে যেতে পারবো তো। কি জানো তো বাবা, জীবন সামান্য চাকরি, ছাপোষা মানুষ আমি, বুঝলে। এবারে কাচ্চা বাচ্চা খাইয়ে যা থাকে তাতেই তো বাড়ি হবে। এখন তো বাসায় বাসায় কাটছে, আর যদি চাকরি যায় তবে ছেলে পুলে নিয়ে কোথায় দাঁড়াবো বলো দিকি ভাই। তাই ভেবে আজ 14-15 বছর ধরে এই একটু একটু করে বাড়িটা তুলছি। তবে এইবার আর দেরি হবে না, আসছে বছর সব সেরে ফেলো। জায়গাটা বড় ভালোবাসি, বুঝলে কিনা। ভন্ডুল মামা বললেন তো 14-15 বছর, কিন্তু আমার মনে হলো ভন্ডুল মামার বাড়ি উঠছে আজ থেকে নয়,
জীবনের পিছনে চেয়ে দেখলে যতদূর দৃষ্টি চলে তত খাল ধরে, যেন অনন্তকাল, অনন্ত যুগ ধরে ভন্ডুল মামার ওই বাড়ির ইট একখানির পর আরেকখানি উঠছে। শিশু থেকে কবে বালক হয়েছিলুম, বালক থেকে কৈশোর, আর কৈশোর কেটে গিয়ে এখন প্রথম যৌবনের উন্মেষ। আমার মনে এই অনাদ্যন্ত মহাকাশ বেয়ে কত শত জন্ম মৃত্যু, কত সৃষ্টি ও পরিবর্তনের ইতিহাসের মধ্যে দিয়ে বন্ডুল মামার ওই বাড়ি হয়েই চলেছে, যার আদিও নেই, অন্তও নেই। পরের বছর আবার ভন্ডুল মামার সঙ্গে কলকাতায় দেখা। তখন আমি 3rd ইয়ারে পড়ি। ভন্ডুল মামা বললেন, এসো আমাদের বাসায়, তোমার মামি তোমায় দেখলে বড় খুশি হবে। সামনের রবিবার তোমার নিমন্ত্রণ রইল, অবশ্যই যাবে কিন্তু, বুঝলে? যাবে যাবে। হ্যাঁ, গেলুম। পন্ডুল মামার ছেলেদের সঙ্গেও আলাপ হলো। পন্ডুল মামা অনুযোগের সুরে বললেন, ওদের বলি যা একবার এই সময় আষাঢ় মাসে দেশে গিয়ে উঠানে খাসা বরবটি আর শিম লাগিয়ে রেখে এসেছি, মাচাও বেঁধে রেখে এসেছি গো। তা কেউ কি কথা শোনে আমার? হেই, সেখানে কেমন করে যাবে শুনি? কোনো ঘরে বাস করবার তো জো নেই, ছাদ ফুটো করে জল পড়ে, জলের ব্যবস্থা নেই বাড়িতে, শুধু শিম আর বরবটির পাতা চিবে তো মানুষের। তাছাড়া বাড়ির হালও আলগা, পাঁচিলও তো নেই। পন্ডুল মামার স্ত্রী ঝাঝালো স্বরে বলে উঠলেন। পন্ডুল মামা মৃদু প্রতিবাদের সুরে ভয়ে ভয়ে পড়লেন, মানুষ না বাস করলেই বাড়িতে বট অসত্যের গাছ হয়। ছাদ আটা হয়ে গেছে আজ অনেক দিন, কিন্তু কেউ তো বাস করে না, তাই বাড়ির চেহারাটা বড় খারাপ হয়ে যাচ্ছে। তবু আমি বছরে 2-3 বার যাই বলে এখনো তো ঘরদোর টিকে রয়েছে। পাতকুড়োর আর কত খরচ, এই চৈত্র মাসের দিকেই না হয় করে দেওয়া যাবে। আর তোমরা সবাই যদি চাও, পাঁচির ওই আষাঢ় মাসেই করে দেওয়া যাবে, বুঝলে কিনা? বুঝলাম। পাঁচিল পাতকুয়ো এখনো বাকি। পন্ডুল মামার সেই বাড়ি এখনো শেষ হয়নি, এখনো কিছু বাকি আছে। কিন্তু এতদিন ধরে ব্যাপারটা চলছে, একদিক গড়ে উঠতে অন্যদিকে ধরছে ভাঙন। তারপর আর কি, এরপরে মামার বাড়ি গিয়ে 2-1বার দেখেছি। পন্ডুল মামা 2-5 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে আছেন। এটা সারাচ্ছেন, ওটাতে বেড়া দিচ্ছেন, এই গাছটা খুঁজছেন, ও গাছটা কাটছেন। ছ্যা, এদিকে তার ছেলেরা আসতে চায় না কলকাতা ছেড়ে, নিজেকেই আসতে হয়, দেখাশোনা করতে হয় বলে একদিন সলজ্জ কৈফিয়ত দিলেন। পাঁচিল এখন একটু টানাটানি যাচ্ছে তো, ওই সামনের বর্ষায় সব সেরে দেব। কতর বেঁধেছি সারা জীবন খেটে, ওই আমার বড় বড় আদরের জায়গা, বুঝলে অবিনাশ বাবাজি? আমার ছেলেদের তো বলি, তোরা না থাকিস, আমি গিয়ে থাকি। আপনি এখানে কেমন করে থাকেন? সারা গায়েরই তো মানুষ নেই। মামা বাড়ির পাড়া তো একেবারে জনশূন্য হয়ে গেছে। কি আর করি বাবাজি, ওই বাড়িখানার উপর বড় টান যে আমার। দেখো, চিরকাল পরের বাসায়, পরের বাড়িতে মানুষ হয়ে নিজের ঘরের অভাবের কষ্ট বড় পেয়েছিল, তাই ঠিক করেছিলুম বাড়ি একখানা করবই। ছেলেবেলা থেকে ওই গায়ে কাটিয়েছি, ওখানটা ছাড়া আর কোথাও মন বসে না যে। চিরকাল ভাবতুম রিটায়ার করে ওখানেই বাস করব। একটা আস্তানা তো চাই নাকি? এখন না হয় ছেলে পিলে নিয়ে বাসায় বাসায় ঘুরছি, কিন্তু এরপরে দাঁড়াবো কোথায়?
তাই জলাহার করেও সারা জীবন কিছু কিছু সঞ্চয় করে ওই ওই বাড়িখানা করেছিল। তা ওরা তো কেউ এলো না, আমি নিজেই থাকি। না থাকলে বাড়িখানা তো আর থাকবে নি। আর এককালে না এককালে ছেলেদের তো এসে বসতি হবে বাড়িতে, কলকাতার বাসায় আর তো চিরকাল কাটবে নি। তারপর মামাদের মুখে পন্ডুল মামার কথা আরো সব জানা গেল। পন্ডুল মামা একা বিজন বনের মধ্যে নিজের বাড়িখানায় থাকেন। তার এখনো দৃঢ় বিশ্বাস তার ছেলেরা শেষ পর্যন্ত ওই বাড়িতেই গিয়ে বাস করবে। তিনি এখন এই জায়গাটা ভাঙছেন, ওটা গড়ছেন, নিজের হাতে দা দিয়ে জঙ্গল সাফ করছেন। ছেলেদের সঙ্গে বনে না, ওই বাড়ির দরুনি মনান্তর। স্ত্রীও ছেলেদের দিকে, ছেলেরা বাপকে একটু সাহায্য করে না। পন্ডুল মামা গায়ে একখানা ছোট মুদির দোকান করেছিলেন, কিন্তু লোকই যেখানে নেই সেখানে জিনিস আর কিনবে কে? জাদু এক ঘর খদ্দের জুটেছিল, ধার নিয়েই দোকান উঠিয়ে দিল। এখন বন্ডুল মামা এগা উগা বেরিয়ে কোনো চাষার বাড়ি থেকে 2 কাঠা চাল, কারোর বাড়ির 5টা বেগুন এরকম করে চেয়ে চিনতে এনে বাড়িতে হাঁড়ি চড়িয়ে 2টো ফুটিয়ে খান। এইভাবেই ধীরে ধীরে অনেক বছর কেটে গেল। ক্রমে আমি বিএ পাশ করে চাকরিতে ঢুকলুম। মামার বাড়ি আর যাইনি, কারণ সে গ্রাম আর যাবার যোগ্য নয়। মামার বাড়ির পাড়ার গাঙ্গুলিরা, রায়েরা, ভরেরা সব একে একে মরে হেজে গেল। যারা অবশিষ্ট রইল তারা বিদেশে চাকরি করে। ম্যালেরিয়ার ভয়ে গ্রামের ত্রিসীমানা মারায় না। এ পাড়াতেও তাই জীবন মজুমদারের প্রকাণ্ড দোতলা বাড়ির ছাদ ভেঙে একেবারে ভূমিসাৎ হয়ে গিয়েছে। শুধু একদিকের ওই দোতলা সমান দেওয়ালটা দাঁড়িয়ে আছে। যে পুজোর দালানে ছোটবেলায় কত উৎসব দেখেছি, এখন সেখানে বড় বড় জগডুমুরের কাজ। তিনেই বোধহয় বাঘ লুকিয়ে থাকে। বিখ্যাত রায়দিঘি এখন মজে গিয়েছে। দামে বোঝাই জল দেখাই যায় না। গরু বাছুর কচুরিপানার দামের ওপর দিয়ে হেঁটে দিব্যি পার হতে পারে। সন্ধ্যা রাতেই গ্রাম নিশুতি হয়ে যায়। এখন নিরুপায় গৃহস্থ যারা নিতান্ত অর্থাভাবে এখনো পৈতৃক ভিটেতে ওই ম্যালেরিয়া জীর্ণ হাতে সন্ধ্যা দ্বীপে জ্বালাচ্ছে, সন্ধ্যা উত্তীর্ণ হতে না হতেই তারা প্রদীপ নিভিয়ে শুয়ে পড়ে। তারপর সারা রাত ধরে চারিধারে শুধু প্রহরে প্রহরে শেয়ালের হুক্কা হুয়া আর রাতচোরা পাখির টানা ছটপটি। আমার মামারাও গ্রামের ঘর বাড়ি ছেড়ে শহরে বাসা করেছেন। ছোট মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেখানে একবার গিয়েছি। ব্রাহ্মণ ভোজনের কিছু আগে একজন শীর্ণকায় বৃদ্ধ একটা পুটুলি হাতে বাড়িতে ঢুকলেন। ব্যাগ পা ধুলো, বগলে একটা ময়লা সাদা কাপড় বসানো বাঁশের মাটির ছাতা। প্রথমটা চিনতে পারিনি, পরে বুঝলাম পন্ডুল মামা। এত বুড়ো হয়ে পড়েছেন এর মধ্যে। শহরে এসে মামাদের নতুন সভ্য শৌখিন আলাপি বন্ধু বান্ধব জুটেছে। তাদের পোশাক পরিচ্ছদের ধরনে ও কথাবার্তার সুরে পন্ডুল মামা কেমন যেন ভয় খেয়ে সংকোচের সঙ্গে নিমন্ত্রিত ভদ্রলোকেদের শতরঞ্জির এক কোণে বসলেন।
তিনিও নিমন্ত্রিত হয়ে এসেছিলেন বটে, কিন্তু মামারা তখন শহুরে বন্ধুদের আদর আপ্যায়নেই মহাব্যস্ত। তার আগমন কেউ বিশেষ লক্ষ্য করছে বলে মনে হলো না। আমি গিয়ে ভন্ডুল মামার পাশে বসলাম। চারিধারে অচেনা মুখের মধ্যে আমায় দেখে ভন্ডুল মামা খুব খুশি হলেন। জিজ্ঞাসা করলাম, মামা, আপনি কি কলকাতা থেকে আসছেন? না বাবা, আমি আমি রিটায়ার করেছি, আজ বছর 5 হবে। ওই গায়ের বাড়িতেই আছি। ছেলেরা কেউ আসতে চায়নি গো। অন্নপ্রাশন শেষ হয়ে গেল। ভন্ডুল মামা কিন্তু মামা বাড়ি থেকে আর নড়তে চান না। 4-5 দিন পরে কিছু চাল ডাল ও বাসি সন্দেশ রসগোল্লা নিয়ে নিজের দেশে রওনা হলেন। পায়ে দেখি কটক থেকে কিনে আনা বড় মামার সেই পুরনো চটি জোড়া। আমায় দেখিয়ে বললেন, নবীন কতক থেকে এনেছে, দেখে বড় শখ হলো। বয়স হয়েছে, কবে মরেই যাব, তাই বললুম দিয়ে দাও নবীন। জুতো জোড়াটা পুরনো হলেও এখনো 2-3 মাস যাবে। বাড়িতে 1 জোড়া আছে, আঙুলে বড় লাগে বলে খালি পাই। ভন্ডুল মামা চলে গেলেন। আমি চেয়ে চেয়ে দেখলুম শীর্ণকায় ভন্ডুল মামা ভারী চাল ডালের মোটের ভারে একটু সামনের দিকে ঝুঁকে চটি জুতোয় ফটাং ফটাং শব্দ করতে করতে সেই স্টেশনের পথে চলেছেন। হঠাৎ আমার মনে তার উপরে আমার ছোটবেলার সেই রহস্যময় স্নেহ ও অনুকম্পার অনুভূতিটুকু কতকাল পরে আবার যেন ফিরে এলো। আমি চেঁচিয়ে ডাকলাম, একটু দাঁড়ান মামা, আপনাকে তুলে দিয়ে আসি, দাঁড়ান। ভন্ডুল মামার পুটুলিটা নিজের হাতে নিলাম, টিকিট কেটে তাকে গাড়িতেও তুলে দিলাম। ট্রেনে উঠবার সময় এক মুখ হেসে আমাকে বললেন, যেও না হে একদিন, বাড়িটা দেখে এসো আমার, খাসা করেছি। কেবল ওই 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 পাঁচিলটা এখনো যা বাকি। কি করি, আমার হাতে আজকাল তো আর কিছু নেই। ছেলেরা নিজেদের বাসার খরচই চালিয়ে উঠতে পারেনি গো। অবশ্যই ওদের জন্যই তো সব। দেখি, চেষ্টায় আছি, সামনের বছর যদি। ভন্ডুল মামার সঙ্গে আর দেখা হয়নি, কিন্তু এর মাসখানেক পর তার বড় ছেলে হরিসাধনের সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল। ম্যাকমিলান কোম্পানিতে সে চাকরি করে। চীনের কোট গায়ে, হাতে বইয়ের আকারে খাবারের কৌটো, মুখে একগাল পান। বউবাজারে ফুটপাত দিয়ে বেলা 10টার সময় অফিসে যাচ্ছে। আমি ভন্ডুল মামার কথা তুললুম। হরিসাধন বলল, বাবাই দেশের বাড়িতেই আছেন। আমরা এত করে বলি আমাদের সংসারে এসে থাকুন, তিনি কিছুতেই রাজি নন। আরে বুদ্ধি শুদ্ধি কিছু ছিল না বাবা, নেইও। সারা জীবন যা রোজগার করেছেন ওই জঙ্গলের মধ্যে এক বাড়ি করতে গিয়ে সব নষ্ট করেছেন। নইলে 4-5 হাজার টাকা জমতো অন্তত। আর ও গায়ে যাবেই বাকে, কেমন জঙ্গল তেমনি ম্যালেরিয়া, তাছাড়া মানুষজনই তো নেই। অসুখ হলে একটা ডাক্তার অবধি নেই। 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে ওই বাড়িটার পেছনে।
বেচতে গেলে এখন ওই ইট কাঠে তারও বিক্রি হবে না। কে নিতে যাবে আপনিই বলুন, পাগল নাকি লোকজন? কথাটা ঠিক বটে, কিন্তু ভেবে দেখো, তোমার বাবা যখন বাড়িটা প্রথম আরম্ভ করেছিলেন তখন গ্রাম ছিল একদম জমজমাট। বাড়িটা তৈরি করতে এত দেরি হয়ে গেল যে ইতিমধ্যে গা হয়ে গেল শ্মশান। লোকজন উঠে অন্যত্র চলে গেল, আর সেই সময় তোমাদের বাড়ির কাঁথুনিও শেষ হলো। সেখানে আর কার দোষ দেবে? তারপর ভন্ডুল মামার আর কোনো সংবাদ রাখিনি অনেক কাল। বছর তিনেক আগে একবার মেজো মামা চেঞ্জে গিয়েছিলেন দেওঘরে। পুজোর ছুটিতে আমিও সেখানে যাই। তার মুখেই শুনলাম ভন্ডুল মামা সেই শ্রাবণেই মারা গেছেন। অসুখ বিসুখ হয়ে কদিন ঘরের মধ্যেই ছিলেন, কেউ বিশেষ দেখাশোনা করেনি। আর আছেই বা কে তার গায়ে যে দেখবে? সে অবস্থায় ঘরের মধ্যে মরে পড়েছিলেন। 2-3 দিন পরে সবাই টের পায়, তখন ছেলেদের টেলিগ্রাম করা হয়। তারপর আর কি, ভন্ডুল মামার গল্প এইখানেই শেষ। এরপর আর আমি কখনো মামার বাড়ি যাইনি, হয়তো আর কোনোদিন যাবও না। বাড়িটাও আর দেখিনি, কিন্তু জ্ঞান হয়ে পর্যন্ত যে বাড়িটা গাঁথা হতে দেখেছি সেটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত স্থান অধিকার করে আছে। আমার কল্পনায় দেশের মামার বাড়ির গ্রামের এক কোলা বনের মধ্যে শীতের দিনে সন্ধ্যায় ভন্ডুল মামার বাড়িটা একটা কায়াহীন উদ্দেশ্যহীন রূপ নিয়ে মাঝে মাঝেই দাঁড়িয়ে থাকে। সেই গাছ গজান উঠান, ঠোকবার পথ বনে ঢাকা, দরজা জানলার কপাট নেই, থামে থামে কাঠোমাল পর্যন্ত গাঁথা। আমার জীবনের সঙ্গে ভন্ডুল মামার বাড়িটার এমন যোগ কি করে ঘটল সেটা আজ ভেবে বড় আশ্চর্য হয়ে যাই। আমার গল্পের আসল কথাই তাই। এমন একটা সাধারণ জিনিস কেন যে আমার মন জুড়ে বসে রইল, অথচ কত বড় বড় ঘটনা বেমালু মন থেকে মুছে গিয়েছে, তার কোনো টেরই পাইনি। কিন্তু সেই ভন্ডুল মামার বাড়ি আজও মনের মধ্যে রয়ে গেছে। আমি মন্ত্রমুগ্ধের মতন সবটা শুনে গেলাম। চোখের সামনে কোনো একটা লোকের আবছা অবয়ব ফুটে উঠছে মনে হলো। ভন্ডুল মামা কি? অবিনাশবাবুর দিকে চাইলাম। এই শীতের সন্ধ্যায় তার চোখে তখন স্মৃতির ঘোর লেগে। ওই যে অবিনাশবাবুর ছাত্রটি মুড়ি নিয়ে এলো। শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভন্ডুল মামার বাড়ি। আজকের গল্পের সমগ্র চরিত্রে
শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।